ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। এই জিনিসটা তোমরা জানো, আর একটু ক্লিয়ার ভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তো ইংরেজিতে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের মানে প্রচুর মানে এর প্রয়োগ আছে রাইটিং স্কিলের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ফর্মাল ইনফর্মাল যে কোনো সিচুয়েশনে। এর আমাদের প্রচুর প্রয়োগ আছে, প্রচুর মানে ব্যবহার আছে। তো এটা আমাদের শেখা খুব জরুরি দরকার। তো এইটা আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করো। How to frame question. How to frame questions, কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয়, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তো ইংরেজি গ্রামারে তোমার কয়েক রকমের বেশ কোয়েশ্চেন আমরা ব্যবহার করে থাকি। যেমন তোমার ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স আছে, ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স। তারপরে আছে তোমার WH কোয়েশ্চেন্স। আরো এক ধরনের আছে তোমার ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন্স আছে, ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স, WH কোয়েশ্চেন্স, ট্যাগ কোয়েশ্চেন্স, এগুলো আমরা ক্লিয়ারলি আলোচনা করব এবং তোমরা এগুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা চলে আসি ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স। ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স কি বা এগুলো কোন পরিস্থিতিতে আমরা ব্যবহার করি, এর গঠন কি, সেগুলা নিয়ে আলোচনা করব। এই ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স কে তোমার ইয়েস নো টাইপ কোয়েশ্চেন বলা হয়। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স। এই ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স অথবা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। তার আগে জানতে হবে ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স মানে আমরা কিভাবে তৈরি করি। হাউ টু ফ্রেম এ ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স মানে হচ্ছে এ ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স is a question that has the same grammatical structure or grammatical form as a statement. A declarative question is a question that has the same grammatical form as a statement. একটা স্টেটমেন্ট টাইপের সেন্টেন্স, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট টাইপ সেন্টেন্স তাদের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মতো করেই আমরা এই ডিক্লারেটিভ কোয়েশ্চেন তৈরি করব। এবং ডিক্লারেটিভ কোয়েশ্চেনের যে রেসপন্স অ্যান্সার সেটা হবে তোমার ইয়েস নো টাইপ অ্যান্সার। হ্যাঁ না বললে আমরা উত্তরটা দিয়ে দেবো সেই ধরনের কোয়েশ্চেনের। একটা এক্সাম্পল দিই, যেমন হয়তো বললাম দ্যাট ইজ ইয়োর Mahmud, that is your son Mahmud.
মাহমুদকে অ্যাড্রেস করে এখানে বলা হচ্ছে যে দ্যাট ইজ ইউর সন, ওটা তোমার ছেলে। মাহমুদকে অ্যাড্রেস করা হচ্ছে, তাকে মানে ডেকে বলা হচ্ছে যে ওইটা তোমার ছেলে, দ্যাট ইজ ইউর সন মাহমুদ। তাহলে এর অ্যান্সারটি কি হবে? হয় ইয়েস হবে আর না হয় নো হবে, ইয়েস নো টাইপ অ্যান্সার। দিস ইজ এ ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স। তো এই ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স আর একটা এক্সাম্পল দিই। This is your land, Mr. Chatterjee. This is your land, Mr. Chatterjee. মিস্টার চ্যাটার্জিকে অ্যাড্রেস করে বলছি যে দিস ইজ ইউর ল্যান্ড, এটা তোমার জমি। দিস ইজ ইউর ল্যান্ড, মিস্টার চ্যাটার্জি। The answer of these questions will be either yes or no. Yes, no type questions. This is another declarative questions. Look at the structural procedure, grammatical structure. Subject, verb, object, subject, verb, object. Just as the structure of a statement. ঠিক আছে, assertive sentence এর যেমন স্ট্রাকচার আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখি, ঠিক সেই প্যাটার্নে ডিক্লারেটিভ সেন্টেন্সের ডিক্লারেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে লিখতে হয়। লাস্ট এখানে একটা কমা দিয়ে অ্যাড্রেস বাধক মানে অ্যাড্রেসিং করে কারোর নাম দিতে হবে, তাহলে সেটা আমাদের ডিক্লারেটিভ কোয়েশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, বা হয়তো মানে কার কাছে অ্যাড্রেস না করলাম, অ্যাড্রেস না করেও হয়। যেমন আরো এক্সাম্পল দিচ্ছি, কাউকে বলছে তুমি মানে চলে যাচ্ছ, you are leaving, তুমি চলে যাচ্ছ। হয়তো বলছি you are weeping, তুমি কাঁদছো। এরকম কোয়েশ্চেন কথা আমরা বলি অনেক সময়, এগুলো হচ্ছে সব ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স। ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স সাধারণত তোমার ইনফর্মাল সিচুয়েশন আমরা ব্যবহার করি। উই জেনারেলি ইউজ ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স ইন আওয়ার ইনফর্মাল সিচুয়েশনস অর স্পোকেন ল্যাঙ্গুয়েজ সিচুয়েশনস। ঠিক আছে, স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এগুলো সাধারণত ব্যবহার করি। তো এইগুলোর ব্যবহার কিন্তু তোমার লিটারারি ক্ষেত্রে মানে সাহিত্য রচনার ক্ষেত্রে বা তোমার কি বলবো মানে রাইটিং স্কিলের ক্ষেত্রে এইগুলাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। এটা লিটারারি ক্ষেত্রে বা রাইটিং স্কিলের ক্ষেত্রে অতটা গুরুত্ব দেওয়া হয় না, এটা ব্যবহার করে ইনফর্মাল সিচুয়েশন, স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা ডিক্লারেটিভ কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। এবার আমরা আসবো মানে জাস্ট মানে কিভাবে একটা সেন্টেন্সকে কোয়েশ্চেন করতে হয়। ঠিক আছে, তারপরে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন আসছি, হাউ টু মেক এ কোয়েশ্চেন, হাউ টু ফর্ম এ কোয়েশ্চেন, হাউ টু ফ্রেম এ কোয়েশ্চেন। মানে এর একটা নিয়ম আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্য, যেটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। A sentence which ask a question is called an interrogative sentence. তাহলে যে প্রশ্নের মাধ্যমে প্রশ্ন করা হয়, এটা প্রশ্ন করা হয়, সেটাকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তো এই সেন্টেন্স তৈরির যে নিয়ম আছে তোমার, যে স্ট্রাকচারাল প্রসিডিওর, প্রথমে আমরা একটা অক্সিলারি ভার্ব লিখি, অক্সিলারি ভার্ব। তারপরে আমাদের বসে এখানে সাবজেক্ট বসে, তারপরে আমরা মেন ভার্ব লিখি। ঠিক আছে, তারপর এখানে অবজেক্ট লিখি, তারপর এখানে আমার একটা নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাদের ফলো করতে হবে একটা কোয়েশ্চেন তৈরি করার জন্য। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট আর নোট অফ ইন্টারোগেশন। তাহলে একটা এক্সাম্পল দিই, যেমন হয়তো বললাম যে Aryan
আরএন ট্যাগর রোট দ্য গীতাঞ্জলি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি যে আরএন ট্যাগর গীতাঞ্জলি লিখেছিল, হ্যাঁ, তাহলে আরএন ট্যাগর গীতাঞ্জলি লিখেছিল কি, আরএন ট্যাগর গীতাঞ্জলি লিখেছিল, এরকম কোয়েশ্চেন বাংলাতে বললে। এবার এটা কোন টেন্সে আছে, প্রথম কাজ হচ্ছে সিলেকশন অফ টেন্স, তাহলে দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এই অক্সিলিয়ারি ভার্ব তোমার ডিড ব্যবহার করতে হয়, ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আমরা সবসময় ডিড লিখবো, তাহলে এখানে ডিড লিখলাম, ডিড। এবার সাবজেক্ট বসবে আরএন ট্যাগর, আরএন, অক্সিলিয়ারি ভার্ব বসলো, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট। এবার কি বসবে, মেন ভার্ব বসবে, মেন ভার্ব এখানে রোট আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম বসবে এখানে রাইট, এটা হলো মেন ভার্ব। তাহলে ডিড আরএন ট্যাগর রাইট দ্য গীতাঞ্জলি, অবজেক্ট গীতান, জিজ্ঞাসা চিহ্ন, এটা অবজেক্ট বসে গেল, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন হলো। তাহলে এখানে এই নিয়মটা ঠিক ঠিক মেনটেন হচ্ছে কিনা, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন, এই প্যাটার্নে আমরা কোশ্চেন তৈরি করব। ঠিক আছে, আরো एग्जांपल দিই, এটা মনে রাখতে হবে। এই একটা প্যাটার্ন গেল, মানে we have seen Vivekananda with our own eyes. We have seen Vivekananda with our own eyes. This is a statement. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এখান থেকে যদি আমরা কোশ্চেন করি তাহলে অক্সিলিয়ারি ভার্বটা আগে লিখবো আমরা, হ্যাভ, সাবজেক্ট আছে, উই আছে। এবার এখানে একটা কথা বলি, যখনই আমরা কোশ্চেন করব, কোশ্চেন করার সময় যদি স্টেটমেন্টে ফার্স্ট পারসন থাকে তাহলে সেটাকে আমরা সেকেন্ড পারসনে কনভার্ট করব। ফার্স্ট পারসন হচ্ছে উই, তাহলে উই থেকে সেকেন্ড পারসন ইউ করতে হবে, তাহলে হ্যাভ ইউ সিন, পাস্ট পার্টিসিপল ভার্বে, হ্যাভ ইউ সিন বিবেকানন্দ with your own eyes, with your, our থেকে your, our first person, এখানে your second person হয়ে গেল, we first person, you second person হয়ে গেল। তাহলে এইভাবে আমাদেরকে কোয়েশ্চেন তৈরি করতে হবে। ঠিক আছে, এটা স্টেটমেন্ট, এখান থেকে কোয়েশ্চেন করতে হবে। এখানে মাথায় রাখতে হবে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেকেন্ড পারসনে নিয়ে যেতে হবে, হ্যাঁ, আর সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসনে যাবে, থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না, থার্ড পারসন থাকলে চেঞ্জ হবে না, যা থাকবে তাই লিখতে হবে, আর এই নিয়মটা ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে। এবার আমরা ডব্লিউএস ওয়ার্ডে আসি, ডব্লিউএস কোশ্চেনস, ডব্লিউএস এই ডব্লিউএস কোশ্চেনস, এই ডব্লিউএস কোশ্চেনস কোনগুলো, তাহলে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনস গুলো আমরা ডব্লিউএস ওয়ার্ডের সাহায্যে করে থাকি। ঠিক আছে, সেগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, কোশ্চেনস উইথ ডব্লিউএস ওয়ার্ড। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডস কোনগুলো, ডব্লিউএস ওয়ার্ডস তোমার 9টা আছে ইংলিশে, 9খানা ডব্লিউএস ওয়ার্ড আছে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ডব্লিউএস ওয়ার্ডগুলোকে জানতে হবে। ডব্লিউএস ওয়ার্ডস, এক নাম্বার হচ্ছে তোমার হু, হোম,
হুজ, হোয়ার, হোয়াট, হুইচ, when, why, how। তাহলে এই যে নটা ডব্লিউএইচ ওয়ার্ডস আছে, এই ডব্লিউএইচ ওয়ার্ডস গুলা দিয়ে যখন আমরা কোশ্চেন তৈরি করব তখন সেগুলোকে আমরা বলবো ডব্লিউএইচ কোশ্চেন্স। ঠিক আছে, তাহলে ডব্লিউএইচ কোশ্চেনে দেখো প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ডের প্রথমে ডব্লিউএইচ আছে, শুধু এই হাউ, এই হাউটার প্রথমে লাস্টে আছে। এই দিক থেকে এদের নামকরণ ডব্লিউএইচ ওয়ার্ডস করা হয়েছে। তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, নটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে। হু, হোম, হুজ, হোয়ার, এটা হচ্ছে হু হচ্ছে কে অর্থে ব্যবহার করি আমরা, কে। এটা হচ্ছে কাকে, এটা হচ্ছে কার, কার অর্থে। ঠিক আছে, হুজ কার, হোয়ার হচ্ছে এখানে কোথায়, কোথায় একটা জায়গার লোকেশনকে বোঝাবে। হোয়াট হচ্ছে কি, হুইচ হচ্ছে কোনটি। অনেকের মধ্যে একটা গ্রুপের মধ্যে একজনকে যখন আমরা ইন্ডিকেট করবো তখন হুইচ ব্যবহার করতে হবে। হোয়েন তো টাইম বোঝাবে, হোয়াই হচ্ছে একটা কজ কারণ বোঝাবে, আর হাউটা হচ্ছে কেমন ভাবে। হাউ এর অনেকগুলো প্যাটার্ন আছে, আমি আসছি। এবার একটা এক্সাম্পল দিই। এবার হয়তো বললাম যে Arvind Tagore got the Nobel Award in 1913. Arvind Tagore got the Nobel Award in 1913. 1913 সালে আরভিন্দ ট্যাগর নোবেল পেয়েছেন। ঠিক আছে, নোবেল পুরস্কার পেয়েছেন। তো এইটাকে আমরা কোশ্চেন করব। দেখো, এটাকে কোশ্চেন করব আমরা হু দিয়ে কোশ্চেন করব, হু। তাহলে কোশ্চেন করার প্যাটার্নটা আগে বলেছি, আবার বলছি, যখন ডব্লিউএইচ ওয়ার্ড লিখবো তখন ডব্লিউএইচ ওয়ার্ডটাকে প্রথমে লিখতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসবে, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, জিজ্ঞাসা ছিল। এই নিয়ম, একই নিয়ম আগেরটার মধ্যে, শুধু ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে লিখে দিবে, তাহলে হয়ে গেল। তাহলে এখানে আমরা হু দিয়ে যদি করি, তাহলে কে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। হ্যাঁ, এখানে আমরা হু প্রথমে লিখলাম। এবার অক্সিলারি ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে ডিড বসাতে হবে। হু ডিড, না এখানে একটু মানে আরেকটু বলতে হবে, এখানে ডিড লাগবে না। হ্যাঁ, who got the Nobel Award who got the Nobel Award in 1913। 1913 সালে নোবেল কে পেয়েছিল। তাহলে এখানে অক্সিলারি ভার্ব লাগলো না, এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন হলো না। কেন বলছি, এটা মানে কোশ্চেন করার আরো একটা নিয়ম আছে। যেমন তোমার 2 নাম্বার রুল যেটা বলে দিচ্ছি, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা। এই প্যাটার্নে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড লিখবো, মেন ভার্ব লিখবো, অবজেক্ট লিখবো, জিজ্ঞাসা। এই নিয়মটা কখন অ্যাপ্লাই করব? ঠিক আছে, when we will apply this rule। তাহলে এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে তখন যখন স্টেটমেন্ট, যে সেন্টেন্সটা দেওয়া আছে যেটা থেকে কোশ্চেন তৈরি করতে হবে, সেই স্টেটমেন্টের যে সাবজেক্ট কর্তা সেইটা যদি কোশ্চেনের অ্যান্সার হয়। ঠিক আছে, যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্টের কর্তা যদি যে কোশ্চেনটা তৈরি করব সেই কোশ্চেনের অ্যান্সার যদি সাবজেক্ট হয়, তাহলে এই নিয়মটাকে ফলো করতে হবে। তাহলে এখানে দেখো আরভিন্দ ট্যাগরের যে সাবজেক্ট, কে পুরস্কার পেয়েছিল,
আইডেন্টিটি সাবজেক্টটা উত্তর হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই নিয়মটা করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব লাগবে না। তাহলে হু গট দ্য নোবেল অ্যাওয়ার্ড ইন 1913, এটাই ভাবে করতে হবে। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা হোয়েন দি কোশ্চেন করি, হোয়েন বলছে আরএন ট্যাগর কখন মানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে অ্যান্সারটা আমরা পাবো 1913 সাল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোয়েশ্চেনটা তৈরি করা হবে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা যেন স্টেটমেন্টে থাকে, ওই প্রদত্ত বাক্যে যেন থাকে। যদি অ্যান্সার না থাকে তোমার কোয়েশ্চেনের, তাহলে জানতে হবে সে কোয়েশ্চেন কিন্তু ইনভ্যালিড কোয়েশ্চেন হয়নি। ঠিক আছে, এবার হোয়েন দি কোয়েরি, তাহলে এটাকে তাহলে কখন রবীন্দ্রনাথ মানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে আগের নিয়মটা এখানে সাবজেক্ট কিন্তু উত্তর হচ্ছে না, তাহলে এখানে হোয়েন, এবার অক্সিলিয়ারি ভার্ব ডিড, তাহলে হোয়েন ডিড আরএন ট্যাগর, হোয়েন ডিড আরএন ট্যাগর, এবার ভার্ব আছে গট, এটা প্রেজেন্ট ফর্ম গেট হবে, গেট দ্য নোবেল অ্যাওয়ার্ড, নোবেল জিজ্ঞাসার জন্য। ঠিক আছে, তাহলে হোয়েন ডিড আরএন ট্যাগর গেট দ্য নোবেল অ্যাওয়ার্ড, আরএন ট্যাগর কখন নোবেল পেয়েছিলেন, ইন 1913, যেটা অ্যান্সার হবে সেটা লিখতে হবে না, যেটা অ্যান্সার হবে সেটা কোশ্চেনে লিখতে হবে না। এইভাবে আমরা কোশ্চেন তৈরি করব। তাহলে আশা করি এবার ডব্লিউ শর্ট দি কোশ্চেন তৈরি করা আর সমস্যা হওয়ার কথা না। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। তাহলে দুখানা নিয়ম, একটা হচ্ছে তোমার রুল পেলাম আমরা দুটো। ঠিক আছে, এক নম্বর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন, এটা একটা পেলাম। আর দুই নম্বর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, মেন ভার্ব, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন, এই দুটো পেলাম। তাহলে এই দুটো নিয়মে যত কোশ্চেন আছে সব এখান থেকে লেখা যাবে। ঠিক আছে, এবার হয়তো বলছি যে এক্সাম্পল, I could not attend the meeting. I could not attend the meeting because of my sickness. বলছে আমার অসুস্থতার কারণে আমি মিটিং এ অ্যাটেন্ড করতে পারিনি, উপস্থিত হতে পারিনি। এইটাকে হোয়াই দি কোশ্চেন করতে বললো, হোয়াই। ঠিক আছে, হোয়াই হচ্ছে কেন। তাহলে আমরা কি লিখবো, এখানে ফার্স্ট পারসন আছে দেখো আই, তাহলে এটাকে সেকেন্ড পারসন করতে হবে। তাহলে হোয়াই, এখানে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে সেটা ইউজ করব, হোয়াই কুড ইউ, why could you not attend the meeting? তাহলে why could you not attend the meeting, মিটিং অ্যাটেন্ড করনি কেন, তাহলে কারণটা হচ্ছে বিকজ অফ মাই সিকনেস অর ইলনেস, অসুস্থতার কারণে। তাহলে এখানে এই নিয়মটা হলো এক নম্বর নিয়মটা এখানে কার্যকরী হলো। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নটের ব্যাপার। এই নটটা যদি যে সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নটটা প্রোনাউনের পরে বসাতে হবে, আর যদি মানে সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নটটা নাউনের আগে লিখতে হবে। এটা মাথায় রাখতে হবে, নটটা নাউনের আগে বসে, প্রোনাউনের পরে বসে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হয়তো বললাম যে the hunter
could not, the hunter could not hunt, the hunter could not hunt any birds yesterday. The hunter could not hunt any birds yesterday. শিকারী গতকাল কোনো পাখি শিকার করতে পারেনি। ঠিক আছে, এক্সাম্পলটা আমরা দেখি। তাহলে এখান থেকে হান্টার গতকাল কি শিকার করতে পারেনি, এটা হোয়াট দিয়ে যদি আমরা কোশ্চেন করি, এটাকে হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, ঠিক আছে, তাহলে এখানে আমরা হোয়াট ডাব্লিউ সাইড আগে লিখলাম। তাহলে হোয়াট লিখলে এবার কি করতে হবে, কি শিকার করতে পারেনি, এনি বার্ডস, এটা आंसर হবে এনি বার্ডস। তাহলে এটা লিখবো না, তাহলে হোয়াট কুড, এবার নট এর ব্যবহার যেহেতু আছে, তাহলে হোয়াট কুড নট the hunter, what could not the hunter hunt yesterday? Question, তাহলে what could not the hunter hunt yesterday? হান্টার গতকাল কি শিকার করতে পারেনি, যে any birds, কোনো পাখি শিকার করতে পারেনি। তাহলে এখানে নটটা আসলো নাউনের, এই যে the hunter হচ্ছে নাউন, নাউনের আগে আসলো, ঠিক আছে, the hunterটা হচ্ছে নাউন, এখানে নাউন, নাউনের আগে আসবে, প্রোনাউনের পরে বসবে, আগের এক্সাম্পলে দিলাম। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, the hunter killed three tigers with his gun. The hunter killed three tigers with his gun. হান্টার তিনটি বাঘ মেরেছিল তার বন্দুক দিয়ে। এটাকে আমরা কোশ্চেন করব, এখানে হু দি কোশ্চেন করতে পারি, হাউ দি কোশ্চেন করতে পারি, বা এখানে হোয়াট দি কোশ্চেন করতে পারি, এতগুলা কোশ্চেন আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে কে তার বন্দুক দিয়ে তিনটি বাঘ মেরেছিল, দি হান্টার, তাহলে এখানে হু, হু কিল্ড three tigers with his gun, এটা এক নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার হাউ দি যদি করি, তাহলে হাউ কতগুলি বাঘ মেরেছিল, তিনটি, সংখ্যা বোঝাতে, সংখ্যা বোঝালে হাউ এর পরে মেনি লিখতে হয়, তাহলে হাউ মেনি টাইগার্স, হাউ মেনি টাইগার, সংখ্যা বোঝালে হাউ এর পরে মেনি লিখতে হয়, পরের নাউনটা প্লুরাল ফর্ম লিখতে হয়, তাহলে হাউ মেনি টাইগার্স। এবার ডিড the hunter kill, এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে গেল, তাহলে হাউ মেনি টাইগার্স ডিড the hunter kill with his gun, এটা কোশ্চেন হলো। তাহলে গান দিয়ে সে কতগুলা টাইগারকে মেরেছিল, তিনখানা, এটা হয়ে গেল। এবার আমরা হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে হোয়াট ডিড the hunter kill three tigers? What did the hunter kill with his gun? বলছে হান্টার তার গান দিয়ে, বন্দুক দিয়ে কি মেরেছিল, তাহলে হোয়াট ডিড দ্য হান্টার কিল উইথ হিজ গান, বাঘ মেরেছিল,
তাহলে যেটা অ্যানসার হবে সেটা লিখতে হবে না, এইভাবে আমরা কোশ্চেন লিখে তৈরি করবো আর কি, ডব্লিউএস কোশ্চেনস। এখানে আরেকটু বিষয় বলি, এই যে হু ইজ হি, হু ইজ হি, what is he? Look at this three sentence. Who is he? Who is he? What is he? তাহলে এই যে হু ইজ হি এখানে জাস্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে ব্যক্তি আনসার হবে এখানে। হু ইজ হি, সে কে? তার একটা ব্যক্তি, তার পরিচয়, তার নাম, এসব জিজ্ঞাসা করছে। হু ইজ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর হুইচ ইজ হি, এখানে হুইচ ইজ হি, এত অনেক আছে, অনেকের মধ্যে একজন হচ্ছে হুইচ ইজ আর রোমেন, হুইচ ইজ জায়েদ, হ্যাঁ, হুইচ ইজ বিলাল। তাহলে হুইচ অনেকের মধ্যে যখন একজনকে আবার ইন্ডিকেট করবো তখন হুইচ লিখবো, হুইচ ইজ হি, মানে এদের মধ্যে সে কে। হোয়াট ইজ হি, এর হোয়াট যখন ইউজ করবো, হোয়াট তখন একটা প্রফেশনকে বোঝাবে, সে কি করে। হোয়াট ইজ হি মানে সে কি করে, সে কি, এরকম কোনো কথা হয় না। হোয়াট ইজ হি মানে হোয়াট ইজ হিজ প্রফেশন, হোয়াট ইজ হি ট্রেড, হোয়াট ডাজ হি ডু। এটার অ্যানসার মানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ হি ডু, সে কি করে, আর হোয়াট ইজ হিজ প্রফেশন, হোয়াট ইজ হিজ ট্রেড, তার পেশা কি, এটা বোঝাচ্ছে। হোয়াট ইজ হি মানে তার পেশা কি, এটা শিখলাম। এবার আমরা হাউ দি শিখবো। হাউ দি অনেক রকমের ফর্ম আছে, যেমন তোমার সংখ্যা বোঝালে তো হাউ মেনি বসে, ওটা তো দেখালাম। সংখ্যা বোঝালে হাউ এর পরে মেনি লিখতে হয় এবং তারপরে প্লুরাল নাউন লিখতে হয়। এবার যদি স্পিড বোঝায়, মানে এখানে তাহলে আমরা এখানে নাম্বার যদি বোঝাই, নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে মেনি লিখলাম, ঠিক আছে। এবার যদি এখানে পরিমাণ যদি বোঝাই, মানে কোয়ান্টিটি, যদি বোঝায় কোয়ান্টিটি বোঝালে এখানে হাউ মেনি হলো, এখানে হাউ মাচ হবে, হাউ মাচ। পরিমাণ বোঝাতে হাউ মাচ লিখবো। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন হি নিডস 2 কিলো, he needs 2 কিলো সুগার, 2 কিলো সুগার, তার 2 কিলো সুগার, তার 2 কিলো চিনি দরকার। তাহলে এখানে যদি আমরা কোশ্চেন করি, তাহলে পরিমাণ বোঝাচ্ছে, তাহলে হাউ মাচ, এ সুগার লিখতে হবে, নাউন। হাউ মাচ সুগার ডাজ হি নিড, হাউ মাচ সুগার ডাজ হি নিড। পরিমাণ বোঝালে হাউ মাচ লিখতে হবে, নাউনটা বসাতে হবে, ঠিক আছে। যদি গতি বোঝাই, হ্যাঁ, স্পিড যদি বোঝাই, স্পিড বোঝালে আমরা লিখবো হাউ ফাস্ট, FAST, ফাস্ট। গতি বোঝালে হাউ ফাস্ট। যেমন একটা এক্সাম্পল দিলাম, যে দা গীতাঞ্জলি এক্সপ্রেস runs 150 কিমি পার আওয়ার। দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস রানস 150 কিমি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 150 কিমি বেগে যাই। তাহলে এখানে গতি বোঝাচ্ছে কত দ্রুত যাই। তাহলে এটা আমরা কোশ্চেন করব, হাউ ফাস্ট ডাজ দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস, তাহলে হাউ ফাস্ট ডাজ দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস রান, এটুকু লিখে দিলে হয়ে যাবে। রান পার আওয়ার যদি লিখি তবু অসুবিধা নেই। তাহলে হাউ ফাস্ট কত দ্রুত, কত জোরে যাই, তাহলে 150 কিমি পার ঘন্টাতে যাই। তাহলে এখানে হাউ ফাস্ট লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার যদি
ফ্রিকোয়েন্সি বোঝায়, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যদি বোঝায়, যেমন হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কতবার, কত ঘন ঘন, এরকম যদি বোঝায় কতবার, তাহলে এখানে লিখতে হবে অফেন। হাউ অফেন লিখতে হয়, হাউ অফেন। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে the man comes twice a day here. The man comes twice a day here. লোকটা দিনে দুবার করে এখানে আসে। তাহলে দিনে দুবার করে আসে, কতবার করে আসে? দুবার করে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। তাহলে এখানে how often does the man come here? How often does the man come here? লোকটা কতবার এখানে আসে, ঠিক আছে? How often does the man come here? In a day লিখতে পারে, বা এটা লিখলে হবে। তাহলে এটা how often বলছে, ফ্রিকোয়েন্সি বোঝাতে। এবার ডিসটেন্স বোঝাতে, ডিসটেন্স দূরত্ব, ডিসটেন্স বোঝাতে হাউ ফার লিখতে হয়। হাউ ফার, দূরত্ব বোঝাতে হাউ ফার। যেমন হয়তো বললাম যে USA is এত কিলোমিটার away from India. The USA is 1400 kilometers away from India. তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে 1400 কিলোমিটার দূরে। হ্যাঁ, তাহলে কত দূরে আমেরিকা, কত দূরে অবস্থিত? এটাকে আমরা লিখব হাউ ফার। হাউ ফার, হাউ ফার ইজ the USA, how far is the USA from India? From India. And a question. তাহলে এইভাবে আমরা ডিসটেন্স বোঝাতে হাউ ফার লিখব। আর একটা দিচ্ছি, মানে কতটা লম্বা, ঠিক আছে? কতটা লম্বা মানে লেন্থ বোঝাতে, লেন্থ। লেন্থ বোঝাতে আমরা হাউ টল, হাউ টল ব্যবহার করব, কত লম্বা, হাউ টল। লেন্থ বোঝাতে যেমন আচ্ছা বললাম the tree is about 30 feet. The tree is about এত ফিট টল। এরকম গাছটা প্রায় 30 ফিট লম্বা। তাহলে গাছটা কতটুকু লম্বা? তাহলে হাউ টল, how tall is the tree? গাছটা কতটা লম্বা, how tall, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আরেকটা বলছি, সময় বোঝাতে, সময়, টাইম, কতক্ষণ বোঝাতে। হ্যাঁ, কতক্ষণ বোঝাতে হাউ লং, হাউ লং ব্যবহার করি আমরা। যেমন হয়তো বললাম যে they are waiting in the station for 2 hours. তারা স্টেশনে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, ট্রেন আসছে না। they are waiting in the station for 2 hours. তাহলে কতক্ষণ অপেক্ষা করছে তারা? তাহলে how long, ঠিক আছে? how long are they waiting? So how long are they waiting in the station? In the
স্টেশন, তাহলে স্টেশনে কতক্ষণ অপেক্ষা করছি, তাহলে এখানে টাইম বোঝাতে মানে হাউ লং, কতক্ষণ বোঝাতে। আচ্ছা, এবার দেখো আমরা মানে রকম টাইপস বোঝাতে, ঠিক আছে, টাইপ যদি বোঝাই কেমন রকমের, টাইপ যদি বোঝাই তাহলে এখানে হাউ কাইন্ড লিখতে হয়। হাউ কাইন্ড, হাউ কাইন্ড হয়তো বললাম আওয়ার চিফ মিনিস্টার ওয়ার্স হোয়াইট শাড়ি। এই বাক্যটা দেখো, আওয়ার চিফ মিনিস্টার ওয়ার্স হোয়াইট শাড়ি, আমাদের মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরেন। তাহলে এটাকে যদি আমরা কেমন রকমের শাড়ি পরেন, হাউ দি ডবলএস করতে দেবো, হাউ দি কোয়েশ্চেন করতে হবে, তাহলে এখানে লিখতে হবে হাউ কাইন্ড, হাউ কাইন্ড অফ শাড়ি, হাউ কাইন্ড অফ শাড়ি ডাজ আওয়ার চিফ মিনিস্টার ওয়ার। তাহলে হাউ কাইন্ড অফ শাড়ি ডাজ আওয়ার চিফ মিনিস্টার ওয়ার, ঠিক আছে। এইরকম ভাবে আমরা হাউ দি কোয়েশ্চেন করব, হাউ দি এতগুলো ফর্ম আছে, আর অন্যান্য যে ডব্লিউএস ওয়ার্ডগুলো আছে সেগুলো সরাসরি বসে দিলে হয়ে যায়। আর জেনারেলি এমনি মানে সাধারণভাবে আমরা জেনারেলি আমরা হাউ লিখি, হাউ মানে কেমন, যেমন হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, এখানে জেনারেলি হাউ বসালাম, কেমন বোঝাতে হাউ লিখতে হয়, হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে। তাহলে এই যে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন শিখলাম এতক্ষণ, এই ডব্লিউএস কোয়েশ্চেনের নিয়মগুলো আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। খুবই ভাইটাল টপিকস এটা, হ্যাঁ, এবং খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা টপিকস আর কি আমাদের মানে ইংরেজি শেখার ক্ষেত্রে আর কি। সেটা খুব ভালো করে তোমরা মানে বোঝার চেষ্টা করবে, খাতায় নোট করবে, আরো নতুন নতুন এক্সাম্পল লিখবে, সেগুলোকে নিজেরা সমাধান করার চেষ্টা করবে, হ্যাঁ, তাহলে দেখবে জিনিসটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা ডিক্লারেটিভ কোয়েশ্চেন শিখলাম, ডব্লিউএস কোয়েশ্চেন শিখলাম, আর ট্যাগ কোয়েশ্চেনটা থাকে। এই ট্যাগ কোয়েশ্চেনটা আজ আমি আলোচনা করছি না, এই ট্যাগ কোয়েশ্চেনের অনেকগুলো মানে অনেক বিষয় আছে ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে, আজকে পুরো আলোচনা করা যাবে না, এটা আরেকটা ক্লাসে আমি আলোচনা করব। তো এখনই আমি তোমাদের মানে ক্লাস শেষ করবো আর কি, হ্যাঁ, শেষ প্রান্তে পৌঁছে গেছি। নাও আই উড লাইক টু এন্ড মাই ডিসকাশন, ওকে। বিফোর এন্ডিং মাই ক্লাস, আবারও আমি তোমাদেরকে বলছি যে এই ক্লাসগুলা যে অনলাইন গ্রামার ক্লাস, I believe it will be highly helpful for developing your fund of knowledge in English grammar, ঠিক আছে। ইংরেজি গ্রামার বোঝার ক্ষেত্রে এটা যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি। এটা তোমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, এবং ট্যাগ কোশ্চেনটা আমি নেক্সট দিন, ঠিক আছে। I will discuss the various aspect of tag questions in the subsequent online class, okay. Assalamu alaikum.